সুন্দরবনের একটা দ্বীপ, জি প্লট, পাথর প্রতিমা থানার অন্তর্গত। তো এই জি প্লটের নৌকাঘাট, লঞ্চঘাট, ইয়াস পরবর্তী এই ঘাটের অবস্থা। শুধু ইয়াস নয়, আয়লা, বুলবুল, আমফান, তারপরে ইয়াস, এভাবে হতেই থাকে, ঘাট ভাঙতেই থাকে। দিনের পর দিন এভাবে ভাঙা ঘাটেই মানুষজনেরা যাওয়া আসা করে, তার এই চিত্র। তো এই ঘাটে মানুষজন প্রচুরভাবে যাওয়া আসা করে। এখানে নৌকাতে আমি যাওয়ার জন্য এসেছি। তো কিছুক্ষণ পরে অনুপ, আমাদের ছোটোবেলাকার বন্ধু, সে এই নদীবাঁধ সম্বন্ধে কিছু বলবে। তার এই চিত্র দেখুন। এই লঞ্চঘাটের পাশেই যে নদী বাঁধ, এখানে এই ঘাট সংলগ্ন বাঁধেই কিন্তু জল ঢুকে যেত, কিন্তু মানুষজন বিভিন্নভাবে সংগ্রাম করে সেই বাঁধকে বাঁচিয়েছে। এই ঘাটে আস্তে আস্তে ক্যামেরা করতে করতে আমি কিন্তু পড়ে যাই। মোটামুটি ক্যামেরা রক্ষা পায়, কিন্তু আমি পায়ে একটু মোচকা লাগে। শুধু আমার নয়, এভাবেই বহু মানুষ যাওয়া আসা করে, তাদের এভাবেই আহত অবস্থায় তারা নৌকা ঘাটে আসে, নৌকাতে ওঠে, প্রচুর কষ্ট পায়, কষ্ট হয় তাদের। নৌকাতে উঠতে নামতে বয়স্ক মানুষদের, বাচ্চাদের প্রচুর কষ্ট হয়। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই চলতে থাকে। যেন ভবিতব্য মানুষজনেরা তারা ভেবে নিয়েছে এটাই যেন আমাদের ভবিতব্য। চলতে থাকে, চলতেই থাকে শুধু। সবাই দেখে, সবাই বোঝে, সবাই সব কিছু জানে। জিজ্ঞেস করলে বলে কি আর করা যাবে, ঘাট হবে, কিন্তু কবে যে ঘাট হবে ভালোভাবে, কি যে হবে সে আর আমার জানা নেই। মানুষজনেরা বিরক্ত হয় প্রত্যেক দিনই নৌকাতে ওঠানামা করার সময় মানুষজন বিরক্ত হয়, গালিগালাজ করে। কাকে গালিগালাজ করে বুঝতেই তো পারছেন, কিন্তু তাদের কান এখান পর্যন্ত পৌঁছায় না। এই জনগণের স্বর তাদের কান পর্যন্ত পৌঁছায় না। হয় তাদের কান খুব বড়, কর্ণকুহর খুব বড়, অথবা খুব ছোট। এই জন্য গণদেবতার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছায় না। নৌকাতে এভাবেই ওঠানামা করতে হয়, সিঁড়ি দিয়ে, এভাবে ভাঙা ঘাট দিয়ে রুগী, মহিলা, বাচ্চা, বয়স্ক মানুষরা ওঠানামা করে। তার সঙ্গে সঙ্গে তো ব্যাগ, জিনিসপত্র সব কিছুই থাকে। এক্ষুনি আগে যে বাঁধের কথা বলছিলাম, সেই বাঁধের অবস্থা এইখানে মানুষজনেরা কিন্তু প্রচুরভাবে সংগ্রাম করে এই বাঁধটাকে বাঁচিয়েছে। কোনোভাবে জলটাকে আটকিয়েছে, না হলে কিন্তু জল ঢুকে যেত। উত্তর সীতারামপুরে জল ঢুকে বন্যা হয়ে যেত। তো এখন ঝড় নেই। তো অনুপ কিছু বলছে, সেটা আমরা শুনে নিই। জল যে আটকিয়েছে আমাকে আর চিনি, গ্রামবাসীকে চিনিনি। তাহলে হ্যাঁ, তাহলে গ্রামবাসীকে কোনো প্রয়োজন মনে করেনি, থোড়া কি আর মানে কইদিলি যে তুমি একটা গ্রাম মিটিং ডাকো, গ্রামবাসী যাই হোক 1000, 1200, 1100 মতো তো মানুষ এসে আটকিয়েছে। সকলে নেই, এসো 1200, 1100 মানুষ আটকিয়েছে। তো তাদের ডেকেলে একটা মোটামুটি সান্ত্বনা বাক্য দেওয়া যে আপনাদের এই সহযোগিতায় আমরা খুব উপকৃত হয়েছি, বা একটা আমাদের জল আটকিয়েছি, সম্মানের জায়গায় পৌঁছেছি আমাদের এলাকা। ওদের কিছু একটা সান্ত্বনা বাক্য দিলেও মানুষ কিছুটা স্বস্তি পেত। তারা কোনো মতে গ্রাম ডাকতেই রাজি না, কোনো মতেই। কেন গ্রাম ডাকতে হবে? আমাদের কাজ আমরা করব। মানে কি, গ্রাম ডাকলে একটা হয়তো দেখা যাবে পরবর্তী এই নদীবাঁধ কী করে আটকিবে, কী করে এ হবে, একটা হয়তো দেখা যাবে কমিটি গঠন হবে, সেই কমিটি হয়তো তদারকি করে কাজ করবে। কিন্তু এনে তো সেটা করতে রাজি না। এনে তো মূল নিজেদের হাতে ক্ষমতা রাখতে চায় এবং ক্ষমতার দম্ভ দেখায়, যার ফলে এই যে
কাজকর্মের যে আর্থিক একটা চক্র আছে সেটা নিজেদের হাতে কন্ট্রোল করা। কি কোনো এর সলিউশনটা কি? সলভেশন কি, এবার গ্রামবাসীকে মানে করে এটি এই যে চেষ্টা চলছে তার মধ্যে কী করে করা যায়। বুলবুলের পর 76 লক্ষ টাকার কাজ হয়েছে। কি কাজ হয়েছে? হ্যাঁ, ওই তো গোটাকার পাইলেন দিচ্ছে আর ডেজাতে মাটি দিচ্ছে। এই যে ব্লকটা বুঝছে এটা তো অনেক পরে, আমফানের পরে এই ব্লকটা। এই যে পাইলেনের নিচে যে ব্লকটা বসছে এটা আমফানের পরে। সেটা জানি তো, আমফানের পরে 76 লক্ষ এটা ইরিগেশনের কাজ। তার আগে ওই পাইলেন কটা দিচ্ছে আর ওই ডেজার দিয়ে মাটি দিয়ে দিচ্ছে, দিয়ে উপরে কটা করে বস্তা দিয়ে দিচ্ছে, ওইটা 76 লক্ষ টাকার কাজ। মানে ভাঙবে সাধারণ মানুষ দেওয়া হবে, সেই করে কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় প্রাণ যায়, সেই অবস্থা। মানে নদীবাঁধ ভাঙেটে সাধারণ মানুষ বিপর্যস্ত ঘটে, সাধারণ মানুষ দুর্ভোগ ঘটে, ব্যাংকের মুনাফা। নাহলে তোমাকে গ্রাম মিটিং ডাকতে কি অসুবিধা রে? গ্রামবাসী একচেটিয়া সকলেই করে একটা গ্রাম মিটিং ডাকো, মানে তার অ্যাকচুয়ালি সঠিক সলিউশন। এনে তো সেটা করতে রাজি একটা কথা কি না ডাকে করে। আমরা তো গ্রাম ডেকেছি, আরে গ্রাম ডেকেছি বলতে কি মানে কি কইছো যে নদী বাঁধ দিলে আলোচনা হবে কি করে স্থায়ী নদী বাঁধ হয় বা ভালো নদী বাঁধ হয়, তার জন্য মিটিং মনে করছি যারা যারা কাজ করতে ইচ্ছুক নদী বাঁধে কাজ করতে যাবে। সে কাজের জন্য ডাকছো, আমার কাজ করতে ইচ্ছা নেই, আমি আসিনি। কিন্তু যদি বলতো যে নদী বাঁধ নিয়ে আলোচনা হবে স্থায়ীভাবে কী করে নদী বাঁধ করা যায়, করা যায়, তাহলে হয়তো গ্রামবাসী সকলেই আসতো। কিন্তু কাজের জন্য যারা ইচ্ছুক বলেনি বাধ্যতা যে প্রত্যেক বাড়ি থেকে একজন করে কাজ করতে যেতে হবে, এ কথা বলেনি। কাজের জন্য যারা ইচ্ছুক তারা কাজ করতে আসে, তাদের ইচ্ছা নেই কাজ করতে এসেনি। কিন্তু নদী বাঁধ যখন প্রাকৃতিক দুর্যোগে হয় তখন তো 1000-1200 মানুষ স্বেচ্ছায় ঘর থেকে নিজেদের দায়ে হোক, নিজেদের বাঁচার তাগিদে হোক, সেটা তো করছে, নিজেদের বাঁচার তাগিদে তো এটা করছে। মানুষজনের স্বভাব চরিত্র নেই, পরিবর্তন নেই হইলে আর কি খুব খারাপ লাগে। মানুষগুলা যেভাবে মৌজার সঙ্গে লড়াই করে ঘর নেওয়া, সত্যি কথা সে দৃশ্য, সে কষ্ট। 26 তারিখ মনে হয় জোয়ার একদম ফুল, সেই সময়টা ভাঙছে, ফলে সেটাকে টেক আপ দেওয়া হয়েছে। আর পরে কি হয়েছে, গেজার দিয়ে তো সেই কলি মাটিগুলাকে উপরে করে দিচ্ছে, খাঁচে দিচ্ছে, ফলে সে মাটি তো কোনো চিট নেই, নেই, জল লাগার সঙ্গে সঙ্গে মাটি পালিয়ে যাবে। বৃহস্পতিবার দিন 27 তারিখ সকাল 7:15 হয় জাস্ট আটকানো শুরু করছি। মানে কটা পর্যন্ত চলছে? হ্যাঁ, কটা পর্যন্ত? 10:30টা, মানে ভাটা হওয়া পর্যন্ত, ভাটা এক্সিকিউ হওয়া পর্যন্ত, ভাটা হওয়া পর্যন্ত লড়াই চলছে। মানে জোয়ার খুললে আবার সেই লেভেল পর্যন্ত জলটা, আর প্রচুর মৌজা আছে, মানে আমার মতো টাকাকে তুলে কাছে দিতে আছে। এবার রাতে জল বাড়া কম, কিন্তু 26 তারিখ জল বাড়া কম। 27 তারিখে সকালে দেখা করে সকালে বলে ওর জল হবে নি, পালিয়েছে একরকম সকালে। ওই জন 15-20 থাকলি, তার মধ্যে জনের সাথে আগে চলেছে আমার 7 জন পিছনে থাকলি। এই 7 জনের মধ্যে আর ওই জায়গাটা ওই জায়গাটা খুব ডেঞ্জারাস হয়েছে, মানে শুধু পগার উপায় শুধু হয়েছে, সে বাসাও নেই, এ বাসাও নেই মাটি। আমি বারবার কইছি এই জায়গাটা মানে 7 জন থাকলে, আমি বলি এই জায়গাটা খুব ডেঞ্জারাস, এই জায়গাটা খুব খেয়াল রাখতে হবে। কইতে কইতে মনে আগে যাবে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আর জলটা সবে এসেছে, একটা ঢেউ মেরে দিল, পলি মাটি তো অনেকটা মাটি গিয়েছিল, দাঁড়িয়ে আছি। তারপরে আবার একটা ঢেউ মারছে, পুরো ঢেক দিচ্ছে। আমি বলি নারায়ণগঞ্জ ছুটে এসে এখানটা মাটিলে পালিয়ে যাবে। হওয়ার সঙ্গে আবার একটা ঢেউ মারছে, একদম বাঁধ এপর ওপর করতে যায়, মানে অল্প আর কিছু আছে। সঙ্গে সঙ্গে আগে নামো, কেটে এসে ছুটে জল ঢুকেতে, এই করতে করতে তারপরে মোটামুটি কাছাকাছি কিচ্ছু নেই, ওই সিমেন্ট বস্তায় মাটি পুরা হবে,
ওই খালি বস্তা গালিয়ে জাঁকি ধরে আছে। তারপর আগে যে কাজ হতো ত্রিপল ছেঁড়া, সেই ছেঁড়া ত্রিপল নিয়ে জাঁকি আছে। তখনই মাথায় সেট করলো যে ত্রিপল দিলে কাজ হবে। তখন আর ত্রিপল কাই পাউল এইসব ত্রিপল বাঁধা। তারপর বড় যে ওই যে নীল চটকা ওইগুলা মোটামুটি লেসা হলো, কিন্তু একটাই কাই খুলিল। আবার সঙ্গে স্কুটি নিয়ে আমি ঘর গেলি, ঘর নিয়ে গিয়ে দুটা জিও চট আর ওই গরমের চট আর পাশাপাশি পেপার কিছু লেসা মোটামুটি ওইটা গোটাটা করে সেফটি করা আছে। 7টা 15 নু 10:30 পর্যন্ত যুদ্ধ চলছে। হ্যাঁ, আর লাস্টের দিকে তো এত পেটের যন্ত্রণা হাঁটে আর কথা কওয়া যায় না। মানে এই যে জোরে হাঁক দিতে হাঁটে চতুর্দিকে করতে আর ছুটতে হাঁটে, তো দম লেগে আর পেট যেন এই পাক দিয়ে উঠে দেয়, এত যন্ত্রণা হাঁটে। জলের সঙ্গে যুদ্ধ করা, ছুটতে হাঁটে না, আবার ঘরকে দুবার যাইছি আসছি। তারপরে এই জিনিসপত্র ছুটা হাঁটে, হাঁক দেওয়া হাঁটে, হাঁটে। আর খাওয়াও একটু কম থাকলো। সকাল যদি 6টার সময় ঘর নু বাড়ি এসি তাহলে আর খাবো কদিন, মানে ঘুম যা ওঠা হয় সোজা নদী ধার, সেই 3:30-4টে বিকাল গা ধুয়ে সেরা আবার নদী বাঁধে রাত 11টা। বুধবার দিন যখন ওই জল ঢুকে, তখন আমাকে এখানটা যে ইয়ে আছে তৃণমূলের বুথ সভাপতি পঞ্চানন্দ দাস আছে, তাকে যখন জল ঢুকে যায় জলটা যখন ঘাটি গেল, আমি বলি ইমিডিয়েট 2-3টা ড্রেজার ব্যবস্থা করো, নাহলে এই জল আটকানো যাবে না রাতে। হ্যাঁ, ড্রেজার ব্যবস্থা আছে, দিয়া উনি সকলে ড্রেজারের কাছে পালিয়ে যাবে। আমি বলি সকলে ড্রেজারের কাছে পালিয়ে যাবে কেন? এখানটা গ্রামের মানুষ তো লাগবে। এবার গ্রামের মানুষ আছে, তাদের থাকতে বলো। সকলেই যদি ড্রেজার ভিজে চলে যাও, তাহলে ড্রেজার তো শুধু কাজ হবে না, মানুষকেও লাগবে। এই যে বস্তা প্যাকিং এসে এগুলো তো মানুষকে করতে হবে। এখানে সব মামা ডাকো, বলতে আমি সকলকে ডাকলি। আমার প্রায় 200 মতো লোক ছিল তখন। তাহলে বলে যে তোমাদের যে সহযোগিতায় আজকে যেভাবে বাঁধটা আমরা রক্ষা করেছি, এর জন্য আমরা খুবই আনন্দিত, এবং জলটা আটকানো গেছে আপনাদের সহযোগিতা। ফলে আপনারা আর একটু সহযোগিতা করে আমাদের যাতে জলটা আটকানো যায় একটু সহযোগিতা করবেন, থাকবেন আপনারা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমার হাতে ধরে জায়গাটা মামা তোমার হাতে ধরে অনুরোধ করিটি, তুমি থাকো, কাজগুলো একটু দেখাশোনা করো, দেখাশোনা করে কাজগুলো একটু করাও। আমি বলি ঠিক আছে, হাতে ধরা কী আছে, অনুরোধ কী আছে, গ্রামের মানুষ আমরা, গ্রাম নদী বাঁধ ভাঙেটে, ফলে থাকতেই তো হবে আমাদের, না থাকলে হবে কী? ঠিক আছে, সেদিন অবশ্য 4টে পর্যন্ত মোটামুটি কাজকর্ম করে ঘর যাইছি, স্নান করছি, আবার বাড়ি এসেছি। মোটামুটি কাজকর্ম হয়েছে, রাতেও থাকলে 11টা পর্যন্ত, তারপর ঘর যাইছি। পরের দিন এদের মুড, মানে সেই বুধবার সন্ধ্যায় এদের মুড আলাদা। হ্যাঁ, বাঁধ ঠিক মানে রক্ষা হয়ে গেছে, 2-3টে ড্রেজার আসছে, বাঁধ রক্ষা হবে, ফলে এরা কাউকে পাত্তা দিচ্ছে না, ছড়াইকে। বৃহস্পতিবার যখন ভাঙে তখন এরা ছিল। তারপরে টোটালি আর গ্রামবাসীকে গ্রামবাসীর কথাই বলতে চাই, ওদের দলীয় লোকও অনেকেই বলেছে, যারা সাধারণ সমর্থক তারা বলেছে যে গ্রাম থেকে বসা উচিত। খড়, ত্রিপল, চট এইসব দিয়া মানব প্রাচীর তৈরি করে 754 মিটার, মানে কি প্রায় 2200 ফুটের মতো, 2200 ফুটের মতো জায়গা এক টানা, একদম কোথাও তো গ্যাপ নেই, এক টানা 2200 ফুটের মতো জায়গা মানব প্রাচীর করে জল আটকানো কি চাটিখানি কথা? 26 তারিখ তবুও মানে পুরুষরাই কাজ করছে কেবলমাত্র, কিন্তু 27 তারিখ 7-8 বছরের বাচ্চার কাছ থেকে মহিলারা প্রচণ্ড হেল্প করছে। মানে খড় নিয়ে এসে দেওয়া কিংবা বাঁশ খুবা। 15 থেকে যদি যুদ্ধ শুরু হয় সেই 10:30 পর্যন্ত সকলেই তো পিপাসায় হচ্ছে, তাদের সকলকে জল দেওয়া, এ করা, সমস্ত কিছু মেয়েরাই করছে। বা খড় টড় বয়ে দেওয়া, এ করা সে করা, বাঁশ কোথাও লাগছে সে বাঁশ বয়ে দেওয়া, টোটালটাই মেয়েরা করছে। আবার অনেক জায়গায় মেয়েরাই নেমে জল দাঁড়িয়ে আছে, অনেক মেয়ে। আমাদের এই বাঁধটা সীতারামপুরে, এই বাঁধটা 2 নম্বর সি। এবার মানে আমাদের সীতারামপুরটায় 2754 মিটার, আইলা অধিগ্রহণের বাঁধ আছে 2754 মিটার। এবার এইটা হবে 754 মিটার। মানে আমাদের এখানে উত্তর সীতারামপুর, দক্ষিণ সীতারামপুর ভাগ রইলেও
কিন্তু উপর মহলে টোটালটাই সীতারামপুর, আচ্ছা আচ্ছা। উত্তর দক্ষিণ ভাগ নিয়ে এটা উপরের মহলে, যার ফলে সীতারামপুরের মধ্যে পড়ছে 754 মিটার। এই 754 মিটার আমাদের এই উত্তর সীতারামপুরে, আর দক্ষিণ সীতারামপুরে যেটা সেটা 2000 মিটার। হুম। ফলে সিট নম্বর অনুযায়ী এটা 2 নম্বর সিট, আচ্ছা আর দক্ষিণ সীতারামপুরে ওইটা হচ্ছে 3 নম্বর 5 নম্বর সিট। আচ্ছা। ফলে সিট নম্বর অনুযায়ী যেহেতু কাজ হবে, আগে কাজটা হওয়া উচিত। আর দক্ষিণ শ্রীরামপুরে যেহেতু সিট নম্বর পেছনে, ফলে পরে কাজ হবে, আগে এটা। তখন অফিসারদের বলা হলো যে যদি এই অনুযায়ী কাজ হয় তাহলে ওখানে কাজ করা সমস্যা হবে। ফলে কেন? মানে বর্ষাকাল পড়বে, আচ্ছা। আর এই 12 সালের মধ্যে যদি না কাজ করতে পারে বা কাজে শুরু হয়েছে যদি না দেখাতে পারে, তাহলে টাকাটা কেন্দ্রে ফেরত চলে যাবে। সেই জন্য টাকাটা যাতে না ফেরত যায়, কাজ যেহেতু হয়, ফলে এখানেও একটা পরিকল্পনা চলুক, আর অফিসারদের সহযোগিতায় আলিপুর থেকে মোটামুটি ছুটাছুটি করে যোগাযোগ করে মোটামুটি দুটো কাজ একসঙ্গে হবে এরকম একটা করে মোটামুটি করা যায়, মানে সুযোগ করা যায়। ফলে এখানেও পিন পয়েন্ট ঠিক হলো, আর দক্ষিণ শ্রীরামপুরেও পিন পয়েন্ট ঠিক হলো। সমস্ত চাষিবাসীদের নিয়ে বসে ওখানে একটা নাগরিক কমিটি হলো। সেই নাগরিক কমিটির দায়িত্বে ওখানে জমি অধিগ্রহণ হওয়ার কথা ছিল। নারায়ণ দাস পঞ্চায়েত সমিতির সদস্য, ফলে সেই পদাধিকারে ওই কমিটির মেম্বার। আচ্ছা। ফলে সেদিন নারায়ণ দাসের ডিএমএ একটা মিটিং ছিল, আর ওই জমি অধিগ্রহণের যে অফিসাররা আসবে ওদের পরের দিন আসার কথা ছিল। কি কারণে মোটামুটি ওরা একদিন আগে চলে আসে, আর নারায়ণ দাস সেদিন এখানে ছিল না। ফলে আমাদের এখানে যে সর্বদলীয় কমিটি ছিল, সিপিএমের পক্ষ থেকে বলল যে আগে অধিগ্রহণ হোক, পরে বাঁধের কাজ হবে। কিন্তু অধিগ্রহণের কাজ সমাপ্ত করে আসতে সরকারি তার রুল অনুযায়ী অফিসাররা বলছে 1 বছর টাইম লেগে যাবে অধিগ্রহণের কাজ প্রক্রিয়া শেষ করতে। ফলে অধিগ্রহণের প্রক্রিয়া যদি 1 বছর লেগে যায়, তাহলে কাজ যদি না শুরু হয়, আর উপর মহলে যদি না কাজ শুরু হয় দেখাতে পারে, তাহলে টাকা ফেরত যাবে। সেই জন্য এখানে পাবলিকের কাছে আবেদন করলো যে আপনারা কাজটাও হতে দিন, অধিগ্রহণের কাজটাও চলতে থাকুক, চলতে থাকুক। না, ও হবে না। তখন আমাদের যে যারা ছিল, প্রশান্ত সামন্ত এবং পঞ্চানন দাস ওই কমিটির মধ্যে ছিল, তারা সঙ্গে নারায়ণ ফোন করলো যে এখানে পাবলিক এরকম হচ্ছে, বলে তুমি বোঝাও। তা যখন কোনো আর এরা যখন এসছে, নারায়ণ দাসকে ফোন করেছে, বলছে যে তোমরা কথা বলো, এ করো, আমি দেখছি। এই একটা ঘাট, দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ এর 12 নম্বর ঘাট বলে একে। বহুদিন থেকে এই ঘাটের এই রকম অবস্থা, বাঁধ তো ভেঙে আছে, জল ঢুকতো। দেখুন ঘাটের অবস্থা দেখুন। ঘাট করা হয়েছিল, সরকার থেকে ঘাট করেছে, কিন্তু ভেঙে গেছে, অনেক দিন ভেঙে গেছে। এই ঘাট দিয়ে যাত্রী লোকজন উঠতে পারে না, ওঠানামা করে এই দিক থেকে। এইবার অফিসাররা নৌকায় উঠবে, জাস্ট সেরকম মুহূর্তে নারায়ণ কাকু আসছে, এই ঘরটা খুলেছে। তলায় মালিকের ঘরে টোটাল যা হলে সমস্ত খুলেছে। কি করে খুললো? ওই উনানে পাতা জ্বালন দিয়ে তাই যেত, আর সেই খুলেছে, একটা কিছু বাঁচতে পারে। তাদের সঙ্গে কথা বললো, বলে কি হলো না, আপনাদের এখানে পাবলিক আমাদের সমর্থন করছে না, সেই জন্য আমরা ফিরে যাচ্ছি, আর কি করব। বলে কি সমর্থন করছে না? গড়ের মানুষ চাইছে যে আগে অধিগ্রহণ হোক, পরে বাঁধ হবে। আর আপনি তো জানেন যে অধিগ্রহণের কাজ প্রায় 1 বছর লেগে যাবে, ফলে এটা তো আর হবে না, ফলে কাজ না হলে টাকাটা ফিরে যাবে। মানুষ যেহেতু চাইছে না, আর আমরা কি করবো, এরকম একটা পজিশান। বলে আমি কথা দিচ্ছি কাজ হবে। আর কমিটির সকলেই তখন ছিল মোটামুটি। বলে কয়েকটা শর্ত আছে। বলে কি না, অধিগ্রহণের কাজও চলবে,
ওদিকে বাঁধের কাজও চলবে। আর অফিসারদের এখানে এসে জমি অধিগ্রহণের কাজটা টোটাল অফিসারদের এখানে এসে করতে হবে। বলে হ্যাঁ সেটা সম্ভব নাকি, অফিসাররা আসবে এখানে। বলে হ্যাঁ সম্ভব হয়, চাইলে সম্ভব হয়। এই বলে নারায়ণ দাস মোটামুটি চাষিবাসীদের এবং কমিটি যারা ছিল তাদের সকলে বলে আমি দায়িত্ব নিচ্ছি, টাকা আমি পাইয়ে দেবো, আমি গ্যারেন্টার। তখন চাষিবাসীরা মোটামুটি ভরসাগুলো বলে তুমি যে টাকা পাইয়ে দেবে, যদি না পারো কি করবে? বলে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি বা আমি কমিটির কাছে কথা দিচ্ছি, আমার পৈতৃক সম্পত্তি যতটা আছে টোটালটাই আমি আপনাদের কার নামে লিখতে হবে বলুন, আমি লিখে দিচ্ছি। যদি না টাকা দিতে পারি আপনারা ওইটা টোটাল নিয়ে নেবেন, এর বেশি তো আমার আর কিছু দেওয়ার নেই। টোটাল আমার পৈতৃক সম্পত্তি যেটা আছে আমি দিয়ে দেবো, লিখে দেবো বলুন। তা তারা যখন একটা মোটামুটি ভরসার জায়গায় এলো, বলে যে ঠিক আছে মোটামুটি বাঁধ হবে। তা সেই মতো এরা যখন অফিসার আসবে তার 3-4 দিন আগে টোটাল কমিটি সহ যারা উপভোক্তা মানে চাষির যাদের জায়গা জমি তাদের টোটাল নিয়ে বসে আলোচনা করে এবার কার কত দাগ কত জায়গা কি ব্যাপার সমস্ত কিছু এরা কাগজে আগে রেডি করে রাখতো। এবার অফিসাররা যখন আসতো শুধু এক জায়গায় বসতো, চাষিবাসীদেরও ডাকা হতো, সকলে এসে কাজ কত জায়গা কার কোন দাগ সেটা শুধু এরা নোট করে নিত, কার নামে কত এরা শুধু নোট করে নিত। এইরকম করে ওটা খুব কাজটা খুব সহজেই হয়ে গেছে। ফলে সেখানে কাজের পর অফিসাররা বলল যে নারায়ণবাবু আপনারা এখানেও ওই পদ্ধতিতে করে রাখুন, ফলে আমাদের সুবিধে হবে অনেকটা। সুন্দরবনের ম্যানগ্রোভ, আমি কি জানি নাকি সুন্দরবনকে যদি বাঁচাতে হয় তো এই ম্যানগ্রোভের দিকেই কিন্তু নজর দিতে হবে। আমাকে দিত আমি ঘরের নোবেল আমার বুড়াকে দিয়েছি। এগুলো নদীর সাইডে আছে, বাঁধ রক্ষা করে, ঝড়ঝাপটাকেও আটকায়। অফিসারদের কইল যে আপনারা পিন পয়েন্টটা ঠিক করুন। ওরা পিন পয়েন্ট ঠিক করছে, ঠিক করার পর এখানেও সর্বদলীয় কমিটি আছে, এখানটাও সর্বদলীয় কমিটি বসে তাদের টোটাল এটা মানে কার কত জায়গা কোন দাগের, বা দেখা যাবে জায়গাটা হয়তো অনেক আগে হয়তো বিক্রি করে দিয়েছে, কেউ কিনেছে, প্রকৃত কিনেছে, দলিল হয়তো তার নামে হয়ে আছে, কিন্তু রেকর্ড যেহেতু আগের লোকের নামে, ফলে সরকারি নিয়ম অনুযায়ী টাকাটা সেই রেকর্ড যার নামে সেই পাবে টাকা। আচ্ছা আচ্ছা। সেটাও এখানে অফিসার আসার ফলে অফিসারদের বুঝিয়ে কথা বলে মোটামুটি একটা করা গেছে, সুবিধে হয়েছে যে জায়গাটা এই লোকের ছিল, এই লোকের কাছ থেকে এই লোক কিনেছে, এই তার দলিল, কিন্তু রেকর্ড করা যায়নি, এগুলো করতে তো সময় লাগবে। ফলে সেগুলো বুঝিয়ে বা প্রকৃত গ্রামবাসীর কাছে বিষয়টা বুঝে সেভাবে তার হয়েছে। এবার সেই যে এটা নারায়ণ দাস যেহেতু পঞ্চায়েত সমিতির মেম্বার, ফলে নারায়ণ দাস তার প্যাডে সেই সর্বদলীয় কমিটি বসে কার কত জায়গা কার কোন দাগের কত জায়গা টোটাল সেই লিস্টটা তার প্যাডের সঙ্গে স্ট্যাপলার করে জমা দিয়েছে ভিডিওতে। আর তৃণমূলের এখানে যে ভূমি আধিকারিক যে ফকুর আছে, ফখরুদ্দিন সাহেব, সেই ফখরুদ্দিন সাহেব এখানে এসে কয়েকবার ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সে সেখানে পাত্তা পায়নি। কেন? যে গ্রামবাসী আমার যেহেতু দায়িত্ব নিচ্ছে নারায়ণ দাস পঞ্চায়েত সমিতির মেম্বার, ফলে আমরা গ্রামবাসী এখানে আমাদের যোগাযোগ করতে সুবিধা হবে। আর ফখরুদ্দিন বাইরের ছেলে, ও এখানে এসে ও কাকে যদি সুবিধা অসুবিধা কিছু হয় কার সঙ্গে আলোচনা করব, কাকে ধরবে করব, সেই জন্য ফখরুদ্দিনকে তেমন একটা পাত্তাও দেয় না। আর যেহেতু আগের কাজ অফিসাররা এই নারায়ণ দাস কিংবা গ্রামবাসীকে নিয়েই করেছে, ফলে তারাও ফখরুদ্দিনকে পাত্তা দিচ্ছে না। ফলে ফখরুদ্দিন এই যে এটা জমা দেওয়া হয়েছে ওখানে কি রকম কি করেছে মোটামুটি, তাহলে ধর তোর 10 কাঠা জায়গা, সাপোজ একটা কথা বলি, 10 কাঠা জায়গার উপরে তুমি ধরো 1 লাখ টাকা পেয়েছো, তাহলে আমার 1 বিঘে জায়গা, আমি সেখানে 2 লাখ টাকা পাবো। কি বাস্তুবাড়ি আছে, তোমার বাস্তুবাড়ি আছে, তুমি সেখানে বাস্তুবাড়ি বাবদ
আরও হয়তো 70-80 হাজার টাকা এক্সট্রা পাবে, যাদের বাস্তু আছে। হুম কিন্তু এমনি যাদের জায়গা একটা হিসেবে আসবে তো টাকা। হুম হুম এখানে এসছে কি, ধরো আনন্দ দাস, নন্দ দাস, হুম দু ভাই, হুম 28 শতক জায়গা। হুম এবার এক ভাইয়ের 14 শতক আর এক ভাই 14 শতক। হুম তাহলে ধরো আনন্দ দাসের বাস্তু আছে, নন্দ দাসের বাস্তু নেই। বাস্তু নেই। তাহলে বাস্তু বাড়ি বাবদ তার 86,000 টাকা এক্সট্রা এসছে। হুম কিন্তু তার টোটাল টাকাটা এসছে 9,65,000 না কত। তা 86,000 টাকা যদি তার এক্সট্রা আসে, আমি যদি 1.5 লাখ টাকা তার বাস্তু বাড়ি বাবদ বাদ দিই, তা বাদে হতো 14 কাঠা জায়গার উপরে তার 8 লাখ টাকা এসছে। হুম। সে জায়গায় নন্দ দাসের কেন 4,500 টাকা? হ্যাঁ 4,500 টাকা। বিশ্বনাথ সামন্তের জায়গা অনেক, হুম বিকাশ সামন্তের জায়গা অল্প কিছুটা। আচ্ছা বিকাশ সামন্তের নামে এলো 11 লাখ টাকা, আচ্ছা বিশ্বনাথ সামন্তের নামে এলো ওই 2 লাখ না কত। কিন্তু বিশ্বনাথ সামন্তের জায়গা অনেক বেশি। আচ্ছা আবার এই যে আমাদের পঞ্চায়েত যে হুম উমা দাস, হুম ওদের প্রায় বিঘে 6-7 জায়গা পড়েছে। ওদের ফ্যামিলি টোটাল হুম, হুম, করে হুম। 6-7 বিঘে জায়গা পড়েছে। হুম ওদের 1 লাখ না কত টাকা এসছে। মানে এইরকম একটা ভুতুড়ে পরিস্থিতি। মানে ভুতুড়ে পরিমাণে যার যেমন হ্যাঁ, এই যার যেমন, মানে কার 1 কাঠা জায়গা তার দেখা যাবে 5 লাখ টাকা, কার 1 বিঘা জায়গা তার দেখা যাবে 1 লাখ টাকা। এলাকায়। এইরকম একটা পরিস্থিতি যখন হয়, এটা যেদিন হওয়ার এখানে- কারণটা কি? এটা কি করে হলো? কি করে হলো সেটা তো অফিসাররা বলবে আর হ্যাঁ, হ্যাঁ। যারা, কিন্তু এখানে সর্বদলীয় কমিটি যেভাবে করে দিয়েছে সে অনুযায়ী তো এটা হওয়া উচিত না। হুম কিন্তু পরে কেন এটা হলো? ঠিক। আর এই টাকা, ধরো আমার এই জায়গা, রামের এই জায়গা, শ্যামের এই জায়গা, যদুর এই জায়গা, এটা ধরো কমিটি করে দিয়েছে। কিন্তু টাকার পরিমাণ, জায়গার পরিমাণটা কমিটি করে দিয়েছে, কিন্তু টাকার পরিমাণটা তো আর কমিটি করতে পারবে না। না এ বিডিওরও ক্ষমতা নেই। এ একমাত্র সেই আলিপুরে আছে, তাদের ছাড়া আর কারো ক্ষমতা নেই। হুম ফলে এইরকম একটা ভুতুড়ের পরিবেশ হওয়ার এতে সর্বদলীয় কী হবে তখন? হুম তখন বললো যে আপনারা ওইখানে যা গ্রামবাসী সহ সর্বদলীয় কমিটি যে আছে, আপনারা একটা রেজুলেশন লিখে তাতে সই টই দিয়ে আপনারা এদের দিন, তাহলে এই টাকাটা আটকে যাবে এবং আপনারা করুন, আবেদন করুন যে আর একবার হুম সঠিক তদন্ত করার জন্য। হুম তো সেই মতো আবার রেজুলেশন লিখে সই টই সমস্ত সংগ্রহ করে আবার আবেদন একটা দেওয়া হলো। হুম কিন্তু এই পরিস্থিতিতে যখন কাজ এলো না, তখন ভিডিওকে করতে ভিডিও বলল যে আপনাদের ওখানে ওই পঞ্চায়েত না প্রধান না কে, মোটামুটি প্রশাসনের ক্ষমতা আছে, তারা বলল যে এটা সেফ সাইট, এখানে বাঁধের প্রয়োজন নেই। সেফ সাইড হ্যাঁ, মানে এখানে নদী বাঁধের কোনো প্রয়োজন নেই, সেফ সাইট। সেফ সাইড তাহলে আচ্ছা এখানে কোনো বাঁধের প্রয়োজন নেই, বাহ ব্যাস কাজ স্থগিত বাহ বলে। তারপর জানেন তো এটা রাজনীতির ব্যাপার, হ্যাঁ, আপনারা হ্যাঁ। রাজনীতি মানুষ, হ্যাঁ আপনাদের বোঝানোর মতো আমাদের কোনো বেশ বেশ ক্ষমতা নেই, বেশ বেশ সুন্দর বেশ ব্যাস কাজ বন্ধ। কিন্তু এরা মানুষকে উত্তেজিত করার জন্য প্রথম মিটিংয়ে এরা বলতো যে এসুসি বাঁধ করতে দেয় না, হুম এসুসি বাঁধ করতে দেয় না, মাটি দেয় না, মাটি না দিলে বাঁধ হবে কী করে? হুম কিন্তু কবে, আমাদের প্রশ্ন হচ্ছে কবে এখানে ঠিকাদার নিয়োগ হয়েছিল যে মাটির কথা বলেছিল, মাটি দেওয়া হয়নি। হুম আর এটা 1974 সাল থেকে বোধে, হুম ব্রিটিশ আমল থেকে এ না আইন তখন পাস ব্রিটিশ হয়ে আমল আছে। ব্রিটিশ আমল কি করে হবে? হ্যাঁ, ৭৪ সালে ব্রিটিশ আমল কি করে হবে? না মোটামুটি 1974 না কত সালটা ঠিক মনে নেই, হুম 1900 কত সাল থেকে এটা আইন পাস হয়ে আছে। হুম। 1900 না, আরও আগে মনে হচ্ছে, হুম কত সাল থেকে একটা আইন পাস হয়ে আছে যে সরকারি কোনো কাজে যদি জমি লাগে, হুম জমি অধিগ্রহণ করতে হয়। হুম কিন্তু এরা হচ্ছে এখানে জমি অধিগ্রহণ করবে না, ঠিকাদার, আর ঠিকাদার যখন কোনো কাজ ঠিকা নেয়
সে তো জমি অধিগ্রহণের টাকা ধরেই ঠিকা নেয়। আচ্ছা। কিন্তু এখানে যে দাদারা আছে এরা তো জানে যে জমি অধিগ্রহণের টাকা সহ ঠিকা নেওয়া হচ্ছে, ফলে এরা কন্ট্রাক্টরের সঙ্গে হাত মিলিয়ে কন্ট্রাক্টর কিছু খেলো, দাদারা কিছু খেলো, ফলে সেই জায়গাগুলো না হওয়ার জন্য। আর সর্বদলীয় কমিটি যেখানে আর ওটা কায়েম করছে মমতা এসে কায়েম করে দিয়েছে। ওই যে আগে যে থাকলো কি বলে মন্ত্রী রাষ্ট্রপতি যে কে তাহলে হ্যাঁ পাও না, সেই হচ্ছে এটাকে পরে মানে যখন হলো অবসর হলো তখন সে ওইটাকে অল্টার করে দিয়েছে যে এটা অধিগ্রহণ হবে। এর আগে কিন্তু অধিগ্রহণগুলো হইতো না। হ্যাঁ না না নিয়ম থাইলো মানে জানতে সেটা নিয়ম জানি, পরে কিন্তু এটাকে কায়েম করছে। কিন্তু এখানে এসে আমাদের ত্রিপুরাতে কিন্তু ওইটা টিএমসি আসার পর থেকে এটা কিন্তু হয়েছে, মানে এই টাকাটা পাইছে হাতে। তুমি একটা টিএমসির কথা শুনে খাও, সেদিন আমাকে বাড়ি এসে তো আলোচনা হয় যে মমতা এসে কইতে যে কায়েম হলো, সে কায়েম করে হলো মমতাটা ধনাপুষ্ট কায়েম করার জন্য বলে সেটাকে অনুমতি করে দিয়েছে রাষ্ট্রপতি। এ নিয়ম বহুদিন আগে নু আছে, নিয়ম আছে কিন্তু সেটা কায়েম করেনি, মানে আইন পাস করেনি। কে কইছে ভালো করে পাস হয়েছে বাবা? এত ট্রেনের লাইন হয়তো জায়গা কিনেটে আর এগুলা হয়তো আমরা সাধারণ মানুষ জানতিনি। সেটা হয়তো মমতা ব্যানার্জি হোক কি যাই হোক মোটামুটি জানার পরে এটা আন্দোলন করতে তবে তো সাকসেসফুল। কিন্তু তার আগে তো এ হয়নি, তার আগে তো মানুষ হাজার হাজার বিঘে জায়গা নদী বাঁধের জন্য ছেড়ে দিচ্ছে বা নদী ভাঙনে যে ছেড়ে দিচ্ছে। কিন্তু এইভাবে জমি অধিগ্রহণ করে বাঁধ করতে হবে সরকারি যে আইন আছে, আইন, সেটা তো মানুষ জানতো নি। পরে জানার ফলে এটা ওই জানতো না, মানে ওই সেটা ওই পরে জানলো ওই টিএমসি আসার পর থেকে, মানে ওই দক্ষিণ টাকাটা পাইলো আমাদের এখানে। আরে বাবা এটা অনেক এসুসি অনেক আগে থেকেই এটাই করে, কিন্তু কে শুনে? এসুসির লোক সংখ্যা কম। আসার পর কায়েমটা হয়েছে দিতে হবে। সেটা কি নারায়ণ দাস যেহেতু এতে পঞ্চায়েত সমিতির মেম্বার সরকারি একটা পদাধিকারে থাইলো, ফলে সেই ছুটাছুটি করে আলিপুর থেকে এ করে সুপারিশ করে সমস্ত কিছু এ করতে তবে হয়েছে, না হলে তো হইতো নি। প্রশাসনিক ক্ষমতায় রইলে তুমি প্রণবেশ ভূঁইয়া, তুমি যদি প্রশাসনের ক্ষমতায় রও তাহলে তোমাকে কথার যোগ্য হবে কিছুটা, না হলে তোমাকে সাধারণ মানুষকে তোমাকে থোড়াই কেয়ার কে তোমাকে পাত্তা দেবে? ঠিক কথা। আর সাধারণ মানুষের ইয়ে হবে একটা ভালো সংখ্যা এলিয়া গিয়ে চাপ করলে, ভালো সংখ্যক একটা মানুষ কোনো জায়গায় গিয়ে চাপ করলে বাধ্য হবে যখন, তখন তারা এ করবে, না হলে কোনো এ হবে না। কিন্তু প্রশাসন যদি সে ক্ষমতায় থাকে, সে একজন গিয়া হইলে তার কথা গ্যারান্টেড হবে। সেটাই। তাহলে আর প্রথম লাট অঞ্চলে কিন্তু অ্যাকচুয়ালি কাম পয়সা দিতে হবে, শহরে কিন্তু ট্রেন ভাড়া দিতে পয়সা দেয়। শহরে ট্রেন রাস্তা কি, তার একটা যদি কলা গাছ রয়, একটা আম গাছ রয়, একটা পেয়ারা গাছ রয়, সমস্ত কিছু পয়সা পায়। শুধু আমাকে এইসব এলাকায় পাই সমস্ত কিছু। এই যে কাকদ্বীপে ওই যে স্টেশন হয়েছে কদিন আগে, এই তো স্টেশন হয়েছে, স্টেশনের সামনে ওই যে হলুদ রঙের একটা ঘর দেখবো। আচ্ছা। ওই ঘরটা 26 লক্ষ টাকায় কিনছে তখনকার দিনে। আচ্ছা। 26 লক্ষ টাকা শুধু ঘরটা। এবার ঘরটা কিনা, ওই ঘরটা যেহেতু স্টেশন রোড সাইডে হবে, ফলে ঘরটাকে ভাঙেনি, মানে এরিয়ার মধ্যে পড়ছে, যার ফলে কিনে নিচ্ছে। এবার ঘরটা যেহেতু সাইড অফ সাইডে একটা আছে, ঘরটা ভাঙেনি, ওটা ওই স্টেশন মাস্টার টাস্টারদের জন্য তো ঘরটা লাগে, তাদের জন্য রেখে দিচ্ছে। ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ, যে শুধু যে ইয়াস ঝড়ে এটা ক্ষতি হয়েছে তা না, এটা মানে সারা বছরের সুন্দরবনের মানুষের ভবিতব্য। সুন্দরবনের নদী বাঁধ বা নদী বাঁধের সাইডে যেসব ম্যানগ্রোভ আছে সেগুলো ধ্বংস হচ্ছে। নদী বাঁধ তো ভাঙছে, এখানে জোড়াতাপ্পি দিয়ে মোটামুটি জলটাকে আটকানো হয়, কিন্তু চরও ভাঙছে। তাহলে এটাকে সেফ সাইডগুলো রেখে দিল আর কি। হ্যাঁ, এখন প্রচার করে এসএসসি পার্টি বাঁধ করতে যায়নি, প্রথমটা করে দিল। তারপরে দেখলো যে এসএসসি পার্টির মধ্যে তো অনেকে এসে নদী বাঁধে কাজ করতে, যদি এসএসসি পার্টি বাঁধ করতে তো যায়নি, কই তাইলে এনে তো এর আগে নেমে আসতে পারে। পরে কোয়া শুরু করলো কি নারায়ণ দেখান শঙ্কর মাস্টার সে ছিল কথা সবাই শিশি কথা, ও কথা গেল সমস্ত শিশি করতে নেই। সেটাই, শঙ্করবাবু কদিন এসেছি এখনো করেন না, সমর্থন না, শুধু নদী বাঁধটা লিয়া ও আমাদের মিশে আছে। আচ্ছা। শুধু নদী বাঁধটা, কিন্তু আমাদের পার্টির কোনো আমরাও কিছু করি। একটা কথা কি, ধরো প্রণবেশ ভূঁইয়া
তার নদী বাঁধলে ইন্টারেস্ট আছে, নদী বাঁধলে মানে লড়াই সে করবে, কোনগুলো এত ভালো জড়িয়ে নদী বাঁধলে সেটাই সেটাই। সে ইটালি আসছে। হ্যাঁ আদার্স আমরা তার সঙ্গে কোনোদিন পার্টির চর্চা করি না, পার্টির কাজকর্ম কিছু বলি না, সেও বলে না। নদী বাঁধলে তার ইন্টারেস্ট আছে, নদী বাঁধলে আমরা লড়াই করছি, সে আমাদের পাশে এসছে, আমরা কেন তাকে পার্টি কথা বলবো? হ্যাঁ নদীর চর ভাঙছে, ম্যানগ্রোভ দেখুন কিভাবে নষ্ট হচ্ছে, ধ্বংসের মুখে। ম্যানগ্রোভ যদি না থাকে নদীবান থাকবে কি করে? তাহলে আমি একটা সাধারণ মানুষ, আমি যদি এত বড় করতে পারি, বা সে বলছে যে ধরো পঞ্চায়েত সমিতির মেম্বার আমি একজন, আরও তো 15 জন ছিল, হুম মানে আরও 14 জন, নারায়ণ দাসকে নিয়ে 15 জন, কিন্তু আরও তো 14 জন ছিল। হুম তাহলে আমি একা কাজটা আটকে দিলাম, আর 14 জন কি ছিল? হুম তাহলে আমি একা মানুষ, আর 14 জন কি? হুম সেটাই সেটাই। আর 14 জন কি? তাহলে আমি একা কাজটা আটকে দিলাম, আর 14 জন পারলো না ওই কাজটা বের করে আনতে। বের করে আছে, কথাটা ঠিক। আর যদি অ্যাকচুয়ালি আমি কাজ আটকে দিয়ে থাকি, তাহলে তো আমি গ্রামের পক্ষে কালপিট। হুম তাহলে আমাকে নিয়ে কেন গ্রাম বসে না এতদিন? আমরা তো বলছি যে গ্রাম ডাকো, গ্রাম ডাকো, গ্রাম ডেকে নারায়ণ দাসকে উপস্থিত করানোর দায়িত্ব আমাদের। এসইসি পার্টি যেহেতু বান্ধ করতে দেয় না, নারায়ণ দাসকে উপস্থিত করবে এসইসি পার্টি। হুম আপনারা আসুন, আলোচনা হোক। কিন্তু আপনারা তো গ্রাম মিটিং ডাকতেই চাইছেন না কোনো মতেই। এসইসি তো বাধ্য করছে গ্রাম মিটিং ডাকার জন্য। গ্রাম মিটিং ডাকার জন্য বারবার, বুলবুলের পর 3 বার গেছে। হ্যাঁ, বুলবুলের পর যখন নদী বাঁধটা তো টোটাল আমাদের ব্লক এবং টোয়াল দিয়ে করা ছিল, তখন টোটাল নদী বাঁধটা কিন্তু নষ্ট হয়ে যায় বুলবুলে। তখন গ্রামবাসী পক্ষ থেকে 5-6 জন গিয়ে পঞ্চায়েতকে বলেছে যে এই তো নদী বাঁধের অবস্থা, আর নদী বাঁধ নিয়ে কী ভাবছো কি, আর যদি সেরকম কিছু ভেবে থাকো বলো তোমার ভাবনা কি, হুম আর যদি না ভেবে থাকো তাহলে আমরা বলবো যে একটা গ্রাম মিটিং ডাকো, ফলে গ্রামের সমস্ত মানুষকে এখানে উপস্থিত করে কি করলে ভালো হয়, কি করলে হয়, গ্রামের মানুষ বাঁচে সুষ্ঠুভাবে, বাঁধটা স্থায়ীভাবে হয়, সেটা নিয়ে একটা আলোচনা হোক। তখন পঞ্চায়েত বললো হ্যাঁ তোমাদের প্রস্তাবটা খুব ভালো, ঠিক আছে আমি দেখি আলোচনা করে। হুম কারণ পঞ্চায়েতের মত থাকলেও সে তো আর একা তার ব্যক্তিগত এতে করতে পারবে না, মানে তার অন্য জায়গায় ক্ষমতা বাঁধা। তাহলে সে আবার, তাহলে আমরা কবে জানতে পারবো আপনি কী ভাবছেন? হুম বলে 7-8 দিন পরে জানাবো। তো যখন দিন 10 হয়ে গেল, তখন আবার জিজ্ঞেস করা হলো, বলে না আমি পঞ্চায়েতে গিয়ে আলোচনা করেছিলাম, পঞ্চায়েত অফিসে, তো অফিস বলল যে ওটা আমাদের ব্যাপার, ওটা আমরা দেখে নেব। ব্যাস, তারপরে আমাদের যে আরও দুটো গ্রামে আরও দুটো পঞ্চায়েত মেম্বার আছে, তাদের কাছেও যাওয়া হলো হুম যে এটা তো আমাদের 1 নম্বর বুথের যেহেতু ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা তো আর 1 নম্বর বুথের নয়, টোটাল গ্রামটা জড়িয়ে আছে। মানে নোনা জল ঢুকবে হয়তো 1 নম্বর বুথের উপর দিয়ে, কিন্তু ঢুকলে তো টোটাল গ্রামটা ভাসবে। ফলে আপনারা কী ভাবছেন? একটা পঞ্চায়েতের কাছে 3 বার করে ছোটা হয়েছে, কিন্তু কারোর কাছ থেকে কোনো রেসপন্স নেই। 3 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার বললো যে দীপঙ্কর দা ছাড়া কোনো কিছু করতে পারবে না, কে তৃণমূল কে? তপন পাত্র। আচ্ছা আর 3 নম্বর বুথের পঞ্চায়েত, আচ্ছা আর 2 নম্বর বুথের পঞ্চায়েত বললো অমিত দাস, আচ্ছা বললো আমি ব্যক্তিগত আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারি, কিন্তু আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে আপনাদের সঙ্গে কোনো আচ্ছা সহযোগিতা করতে পারবো না, আচ্ছা। কারণ আমার অন্য জায়গায় অন্য প্রবলেম আছে। আচ্ছা তো এইরকম যখন 3 বার করে একটা পঞ্চায়েত মেম্বারের কাছে ছোটা হলো, কোনো রেসপন্স নেই, তখন চুপ। জাস্ট এইরকম অবস্থায় ওই 76 লক্ষ টাকার কাজ বেরিয়ে এলো, ওই কিছু পাইলেন দিয়ে আর ওই ড্রেজার দিয়ে মাটি দিয়ে আর উপরে গোটা করে বস্তা দিয়ে করে রাখলো। আমফানে সেটা আবার বিধ্বস্ত। ফলে তারপরেও আবার গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে যাওয়া হলো যে এইরকম তো অবস্থা, কী ভাবছেন হুম আপনারা, একবার গ্রাম ডাকুন। এরা কোনো মতে গ্রাম ডাকতে রাজি নয়। জাস্ট এইরকম অবস্থায় ইরিগেশান এসে আবার কাজ করলো। ইরিগেশান এসে ওই নিচের পাইলাইন পর্যন্ত ব্লক বসানো হলো, আর ওই পাইলাইনের গায়ে পেপার দিয়ে মাটি দেওয়া হলো, কোনো রকম মোটামুটি জোড়াতালি দিয়ে একটা ছিল। কিন্তু এই আর বলতে থাকলো যে
ওটা মাস, এটা তো মে চলছে না, মে আজকে আজকে শেষ। শেষ মে মাসে, জুন, অক্টোবর থেকে এখানে স্থায়ী নদী বাঁধের কাজ হবে। আচ্ছা, মানে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সহ তার বুথ সভাপতি যে আছে পঞ্চানন দাস টাস, এরা সকলেই বলতে থাকলো যে অক্টোবর মাস থেকে স্থায়ী নদী বাঁধের কাজ হবে, আইলা বাঁধের মতো কাজ হবে, এ হবে সে হবে, কাজ প্রচুর কাজ এসে কন্টিনিউ বলতে থাকলো। মানে এটা আমফান ঝড়ের পরে? আমফান ঝড়ের পরে হুম যা, মানে আমফান ঝড়ের পরে ওই ইরিগেশনের কাজ হচ্ছে, ইরিগেশনের দায়িত্বে হুম, কাজ হচ্ছে, তখন এরা বলতে থাকলো যে অক্টোবর মাস থেকে স্থায়ী নদী বাঁধের কাজ হবে, ফলে আর এটা নিয়ে এ করার দরকার নেই, স্থায়ী আইলা বাঁধের মতো কাজ টাজ হবে এইরকম ব্যাপার। তা যখন এরকম একটা ব্যাপার, তারপরে কোনো কাজের এ নাই, সংসদে বসা হলো, সংসদে যখন এসইউসিআই দলের পক্ষ থেকে বললো যে পঞ্চায়েত মেম্বারকে জিজ্ঞেস করলো যে আপনার কি কি কাজের পরিকল্পনা আছে আপনি বলুন, তখন উনি বললেন যে এইখানে এই রাস্তা, সেইখানে সেই রাস্তা, এখানে এই সেই, বলে হ্যাঁ সবটাই ঠিক আছে, কিন্তু আমাদের এখন মাথার উপর যেটা সবথেকে আশঙ্কার আমাদের হচ্ছে এই নদী বাঁধ এবং জেঠিঘাট, এইটা আপনারা কি ভাবছেন বলুন। না, এটা আমাদেরও দাবি, কিন্তু আমরাও পঞ্চায়েত সমিতির কাছে আগে করেছি, কিন্তু এখন শুনছি যে কোনো কাজ নেই। সেটা কেন হলো, পঞ্চায়েত সমিতি মানে সমিতির কাছে আমাদেরও দাবি যে কেন এইটা হলো। তারাও আমাদের সঙ্গে সহমত পোষণ করে এ করলো, কিন্তু তিনি বললেন যে আমি এসছি, আমি মানে প্রধানের হিসেবে এসছি, ফলে আমি কিছু বলতে পারবো না, কেন হলো না কি ব্যাপার, তাহলে আর বলবে কে, এইরকম এক পরিস্থিতিতে বন্ধ হয়ে যায়, পরে আর কোনো কাজকর্মই নেই। তারপরে ইয়াস মানে ইয়াস, একদম ইয়াস আর কি, একদম ইয়েস, একদম ইয়েস। ইয়াস, যাই হোক গ্রামবাসী আটকেছে, তারপরে এই পরিস্থিতি। সুন্দরবন মানুষের জীবিকা, তাদের বেঁচে থাকা, এরা জঙ্গলে কাঁকড়া, মধু সংগ্রহ করতে যায়। এদের এইখানে দাসপুরে এই ঘাট থেকেই এরা যাওয়া আসা করে। না নদীতে মাছ, বাইরে ট্রেন ফ্রেন চলছে না? না 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 হচ্ছে মাঠের শাকসবজি ধান, না মাঠে শাকসবজি ধান, না পুকুরে মাছ, না কিছু, অনাহারে অনাহারে মাছ। সুন্দরবন মানুষের জীবিকা, নারী পুরুষ কোনো কিছু সেখানে কাজের বাদ বিচার কেউ করে না। সুন্দরবনে এইভাবে কুমিরের মুখের সামনে থেকে তাদের জীবিকার অর্থ সংগ্রহ করতে হয়, বেঁচে থাকতে হয়। সুন্দরবনের পরিবহন নদীপথই সেখানে একমাত্র পথ, নৌকাতে করে ইট বালি সব কিছুই আসে। ঝড়ে ক্ষতিগ্রস্ত একটা ঘাট, এটা হতেই থাকে, ঝড় হবে, ঘাট নষ্ট হবে, পড়ে থাকবে, সেখানেই মানুষজন, লোকজন, রুগী, নারী পুরুষ বাচ্চা বুড়ো সবই এইভাবেই তারা যাওয়া আসা করে, ভেবে নেয় যেন এটাই আমাদের ভবিতব্য, এটাই আমাদের নিয়েই চলতে হবে। এভাবে দেখুন নদীর বাঁধ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হবে সুন্দরবনের ভবিষ্যৎ কি, সত্যি একজন সুন্দরবনের মানুষ হয়ে সত্যি আমাকে ভাবায়। সে একই কথা বারবার বলতে হয়, কবে সচেতন হব আমরা। আমি যে নৌকায় বসে এতক্ষণ ধরে আমার ছোটোবেলাকার বন্ধু অনুপ শাসমলের বক্তব্যগুলো রেকর্ড করছিলাম, সে তার যাওয়ার ঘাটে নেমে গেল, তো আমি নৌকা থেকে পাশের একটা খেয়াতে লোকজন বসে আছে সেগুলোই আমি রেকর্ড করছি। লকডাউনের
পরে কিছু জাস্ট একটু ছাড় দেওয়াতে লোকজন বেরিয়েছে। তো এভাবে মানুষজন তাদের যাওয়া আসা করে, কিন্তু ঘাটগুলোর ওই অবস্থা, ভাঙাচোরা ঘাট। তবে সব ঘাট যে ভাঙাচোরা তা নয়, কিছু কিছু ঘাট ভালো আছে। এটা আমার নৌকোর ভিতরকার ছবি। মানুষজন আছে, সমুদ্রের বুকে মৎস্যজীবীদের তাদের জীবিকা। এই ঘাটের কথা বলছিলাম না, যে সব ঘাট যে ভাঙাচোরা তা নয়, কিছু কিছু ঘাট আছে ভালো আছে, কিন্তু বেশিরভাগ ঘাটই এই রকম নয়, এর পুরো উল্টো বিপরীত থাকে। এভাবে সুন্দরবনের মানুষজনেরা যাওয়া আসা করে। এই দেখুন, ইয়াস ঝড় কিংবা তার আগে আমফান ঝড় কিংবা তার আগে বুলবুল ঝড়, এগুলো পরপর পরপর যে হয়ে আসছে, এভাবে কিন্তু পরপর পরপর ক্ষতি সুন্দরবনে হয়ে আসছে। বাঁধ, ম্যানগ্রোভ ধ্বংসের মুখে। কিভাবে টিকবে, আমরা কিভাবে বাঁচব? পন্থা তো অবশ্য আছে, কিন্তু সেগুলো যত তাড়াতাড়ি না করা যাবে তত তাড়াতাড়ি আরও ক্ষতি হবে। এই একটাও ঘাট মোটামুটি আছে ভালো, লোকজন যাওয়া আসা করে, ওঠানামা করে। নৌকার ভিতর বসে আছি, জাস্ট ইয়াস ঝড়ের কিছুদিন পর পরই পাথর প্রতিমাতে যাচ্ছি। লকডাউনের একটু জাস্ট ছাড় দেওয়া হয়েছে, তো নৌকাতে বসে দেখছি ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো কোথাও নদী বাঁধ বা কোথাও কোনো কিছু। সেখানে মানুষজনেরা নদীর চর থেকেই মাটি কেটে, নারী পুরুষ সেখানে হয়তো মাটি দেওয়ার চেষ্টা করছে। এটা এল প্লট দ্বীপের নাম, এল প্লট, পাথর প্রতিমা ব্লকের একটা দ্বীপ এল প্লট। তো সেখানে একটা ঘাটের কাছেই এই কাজগুলো হচ্ছে। তো নদীর চর থেকে এভাবে মাটি কেটে নদী বাঁধকে কীভাবে রক্ষা করা যাবে, প্রশ্নটা আমার এটা। ম্যানগ্রোভের নিচ থেকে কিন্তু মাটি কেটে নেওয়া হচ্ছে। তো সেখানে মানুষজন কাজ করছে, হয়তো কোনো প্রশাসন বা এইরকম কোনো কিছু দপ্তর থেকে তাদের কাজে লাগানো হয়েছে, নদীবাঁধ রক্ষা করার চেষ্টা করছে তারা। কিন্তু এটা কি সঠিক পদ্ধতি কিনা, প্রশ্নটা আমার এটা। নদীর চর থেকে মাটি কেটে নদী বাঁধে দিয়ে সেখানে খাত করে গভীর করে ম্যানগ্রোভের শিকড় থেকে মাটি উঠিয়ে কী করে নদী বাঁধ বা মানুষের জীবন রক্ষা হবে? তার পাশে পাশে কিন্তু অনেকটা জায়গা জুড়ে এই কাজগুলো হচ্ছে, চলছে। তো সরাসরি তো আমি মানুষজনের সঙ্গে কথা বলতে পারিনি, কেননা আমি নৌকাতে বসে আছি, তো দেখছি। এভাবে কিন্তু হতে থাকে বছরের পর বছর। এভাবে মানুষজন ঝড় ঝাপটা খায়, নদীবাঁধ ভাঙে, আবার নদীবাঁধ রক্ষা করার জন্য মানুষজনেরা এভাবেই কিন্তু কাজে লেগে পড়ে। কিন্তু পদ্ধতিটা কি সঠিক? এটা কতদিন এই যে ধরুন জোড়াতাপ্তি দেওয়া হচ্ছে বা দেওয়ার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে, এটা কি কতদিন এভাবে স্থায়ীকরণের ব্যবস্থাটা কি? এটা ম্যানগ্রোভ তো নষ্ট হচ্ছে, দেখুন, দেখতেই পাচ্ছেন কীভাবে নদীর চর সমুদ্রের জলে, নদীর জলে খেয়ে ম্যানগ্রোভকে নষ্ট করছে, ভেঙে পড়ছে। ম্যানগ্রোভ সব ভেঙে ভেঙে পড়ছে, চর ভেঙে পড়ছে। এটা ইয়াস ঝড়ের পরে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ এভাবে সব বেরিয়ে পড়েছে। আগে সব জোড়াতাপ্তি দেওয়ার সব চট বা বস্তাতে মাটি ভরে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বেরিয়ে পড়েছে। এটা কতদিন আগে? এভাবে হতে থাকে, হচ্ছে এভাবে। চিন্তা হয় কি করে বাঁচবো আমরা। উন্নতি কিন্তু হচ্ছে, এই দেখুন এখানে কিন্তু আমাদের সুন্দরবনে বহু বছর পর কিন্তু বিদ্যুৎ এসছে। নদীর সেপাশে পোস্ট দিয়ে, এপাশে আবার পোস্ট দিয়ে কিন্তু বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে। এগুলো আছে, এগুলো দরকার, কিন্তু তার আগে এই নদী বাঁধ রক্ষা হবে কি করে? নদীর স্বভাব চরিত্র তো বদল তো আমরাই করছি। নদীর যেগুলো খাঁড়ি মুখ সেগুলো তো আমরা বন্ধ করে দিচ্ছি,
বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, ঘরবাড়ি তৈরি করা, প্রশাসনের ঘরবাড়ি তৈরি করা, বিভিন্ন কারণে আমরা এই নদীর খাঁড়ি মুখ যেগুলো মেন যে নদীটা আছে তার থেকে যে খাঁড়ি মুখগুলো আছে সেগুলো কিন্তু বেঁধে দিচ্ছি আমরা। জোয়ার আসলে বা এভাবে ইয়াস ঝড় বা বুলবুল ঝড় বা আমফান ঝড়ে ক্ষতি হই আমরা। যে নৌকায় বসে আছি তার ভিতরকার এটা পরিবেশ, লোকজন খুবই কম, যাত্রী মাত্র তো লকডাউন উঠলো। এটা সুন্দরবনের একটা সাধারণ জীবিকা। মানুষজন নদীর আশেপাশে যেসব মানুষজনেরা বসবাস করে তারা নদীর উপর থেকেই অনেকটাই জীবিকা সংগ্রহ করে, মাছ সংগ্রহ করে। নদী বাঁধের ওপাশে যে কৃষিযোগ্য জমি বা চাষবাস হয় এরকম জায়গা জমি আছে, সেখান থেকে স্লুইস গেটের মধ্য দিয়ে জল বেরিয়ে আসছে নদীতে। সুন্দরবনের নদী আর জগদ্দল নদী, বিশালতাল জলরাশি আমাদের দিকে তাকিয়ে বসে আছে। আমরা কি ভাবছি না ভাবছি যেন তিনি দেখছেন। কি আর করা যাবে, এই করেই আমাদের বাঁচতে হচ্ছে, বেঁচেও আছি। তো এতদিনের দেখাতে বুঝতে পারি প্রকৃতিকে তার স্বাধীনতায় থাকতে দিতে হয়। নাহলে মানুষ হয়ে আমরা যদি প্রকৃতির উপরে থাবা বসাই, প্রকৃতিও তার প্রতিশোধ নেবে। এই জন্য বলে প্রকৃতির প্রতিশোধ আমাদের ভুগতে হচ্ছে। আয়লা, বুলবুল, আমফান, ইয়াস, তারপরে আরও কি আছে জানি না। ইয়েসের পর হয়তো আবার নো। ভয় হয় যাতে সুন্দরবন যাতে একেবারে মানে না নো হয়ে যায়, হবে না এটুকু আশা রাখি। কি আর করা যাবে, বেঁচে পড়তে থাকতে তো হবে সুন্দরবনের মানুষকে। দিন আনি দিন খাই মানুষের সুন্দরবনে যারা থাকে তারা কোথায় যাবে? যেসব ভাঙাচোরা ঘাট আছে তার মধ্যে এটাও এটা ঘাট। নৌকা লাগে, মানুষজনেরা আসে, ওঠে, নামে। এটা বনশ্যামনগরের একটা ঘাট, বনশ্যামনগর দ্বীপের একটা নৌকা ঘাট। বুঝতেই পারছেন কী অবস্থায় মানুষজনেরা থাকে, বেঁচে পড়তে থাকে, স্বপ্ন দেখে, আশা করে, আবার আশা ধ্বংস হয়ে যায়। কত ঝড়ঝাপটা গেছে এর উপর দিয়ে, ইতিহাস তার সাক্ষী আছে। সুন্দরবনের নাম এখন তো হয়েছে যে সুন্দরবন বলছি, কিন্তু এই জায়গায় তো অনেক পুরনো সভ্যতা ছিল। তার ইতিহাস, তার প্রত্নতত্ত্ব যারা গবেষক আছে তারা জানে। অনেক পুরনো সভ্যতায় এখানে দিনকাল কাটিয়ে গেছে, কিন্তু তারা বিলীন হয়ে গেছে। কী কারণে বিলীন হয়ে গেছে ভাবতে হবে। কে ভাববে? মানুষ যদি না ভাবে, আমরা যদি না ভাবি, তাহলে ভাববে কে? ভাবার আগে আমার যেটা মনে হয় সুন্দরবনকে ভালোবাসতে হবে। সুন্দরবনকে না হলে এর কোনো আর বিকল্প নেই। প্রথমে ভালোবাসতে হবে। আমরা সুন্দরবনে বাস করি, সুন্দরবনকে আমরা কি নিজের মতো করে, নিজের সন্তানের মতো করে, নিজের কোনো খুব দামি সম্পদের মতো করে কি আমরা ভালোবাসি? সব মানে শুষে নিই। এখানে থাকি আমরা, এখান থেকে যা কিছু যেন পাবো যেন শুষে নিতে হবে প্রকৃতি থেকে। আবার প্রকৃতির থেকে যেসব সম্পদ না পাওয়া যায় সেখান থেকেও এখানে থেকে যাতে পাওয়াতে সুবিধা হয় সেদিকেই আমরা লক্ষ্য রাখি। সে নদী বাঁধ ভেঙে যাক, বা কৃষিক্ষেত্রে জল ঢুকুক, মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাক, কোনো কিছুতে আমাদের যেন হেলদোল থাকে না। সব গা ছোঁয়া হয়ে গেছে। মানুষ এখানে ঘা খেতে খেতে মানুষ সহ্য করে নিয়েছে, ভেবেছে যেন এটাই যেন আমাদের নিয়তি। জানি না আর নিয়তি বলে কি আছে কি না, বিশ্বাসও করি না। নিয়তি আবার কি? আমরাই তো
গড়ছি, আমরাই তো তার বর্তমানকে তৈরি করে দিচ্ছি। কি আর করা যাবে, ভাবলে খুব চিন্তা হয়। অনুপ সাজমলের মতো এরকম অনেক যুবক, তারা ভাবে, তারা ভালোবাসে। এখানে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক মতের পক্ষে আমি কথা বলছি না। রাজনৈতিক দল তো থাকবে, রাজনীতি তো থাকবে, কিন্তু তার উপরে গুটি কয়েক মানুষ আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থের কথা ভেবে আমরা কিন্তু এই সব কাজকর্মগুলো করি। ভেবে দেখি না যে আমরা কাজটা করছি এর ভবিষ্যৎটা কী হবে, ভবিষ্যৎ প্রজন্মের উপরে এর কতটা প্রভাব বর্তাবে। ভেবে দেখি না, একেবারেও ভেবে দেখি না। শুধু আমরা ক্ষণিকের জন্যেই সব কিছু ভাবি। আজ একটু পেয়েছি, এটুকুই আমরা চুষে নিই। যা হাতের কাছে পেয়েছি এটাই লুটে পুটে নিই। ভালো, কী আর করা যাবে, শুধু বলছি আর দেখছি। মানে অনেক দিন থেকে যাওয়া আসা করি, তো সুন্দরবনে থাকি, যাওয়া আসা করি। এটা রামগঙ্গার ঘাট, আর রামগঙ্গার ঘাটের কাছে পণ্য পরিবহন হয়, সেরকম একটা ঘাটের পাশাপাশি চিত্র এটা। দেখুন, নদীর উপরেই কিন্তু ঘরবাড়ি হয়েছে, করেছে মানুষ। এটা রামগঙ্গার খেয়াঘাট, নৌকা লাগে, নৌকা থেকে লোকজনেরা ওঠানামা করে। এটা সিসের বোট, সিস যক্ষার উপরে কাজ করে, একটা স্বাস্থ্য পরিষেবা দেয় এরা। সীতারামপুর থেকে নৌকা ছেড়ে এখন আমরা রামগঙ্গার খেয়াঘাটে পৌঁছে গেছি। তো প্রায় 2 ঘন্টা 45 মিনিট 50 মিনিট, বলতে গেলে প্রায় 3 ঘন্টাই সময় লাগে সীতারামপুর থেকে এই রামগঙ্গা কিংবা তার পাশে পাথর প্রতিমাতে পৌঁছতে। ডিজিটাল ইন্ডিয়াতে আমরা বাস করি যে, তো কি হবে, মানুষের অসুখ বিসুখ ভালো খারাপ যখন থাকে, তখন এভাবে এত সময় ধরে নৌকাতে করে আসা যাওয়া কি করে সম্ভব? সম্ভব হয় না, সম্ভব হয় না, কোনোভাবেই সম্ভব হয় না। কিন্তু বাধ্য হয় মানুষজন, ক্ষতি হয়ে যায়, মানুষের জীবন চলে যায়। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে মানুষের জীবন চলে যায় নৌকোতেই। শুধু দেখতে থাকি, কি আর বলবো। চলুন আমরা সবাই সুন্দরবনকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। চলুন, একে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। ধন্যবাদ আপনারা সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।